স্বামী বিবেকানন্দের স্বল্পকালীন জীবনধারার বেশিরভাগই অতিবাহিত হয়েছে ঊনবিংশ শতাব্দীতে। 1863 সালের 12ই জানুয়ারি তারিখে তিনি সপ্তর্ষি মণ্ডল থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে পদার্পণ করেছিলেন। শহর কলকাতার উত্তর অঞ্চলের সিমলা পাড়ার দত্তবাড়িতে তার জীবনদীপ নির্বাপিত হয় নবজাতক বিংশ শতকের একেবারে প্রথম পর্বে 1902 সালের 4 জুলাই। অর্থাৎ তার জীবনের ব্যাপ্তি ছিল 19 শতকের মধ্যেই সীমাবদ্ধ। আবার নেতাজি সুভাষের মতো একজন অগ্নিপুরুষ পৃথিবীতে আসেন ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ লগ্নে 1897 সালে 23শে জানুয়ারি। তার জীবনকালের সবটাই বিশেষ শতককে আলোকিত করেছে। 1945 সালে এক বিতর্কিত বিমান দুর্ঘটনায় হয়তো তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, অথবা জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে কোথাও অবস্থান করেছেন, কিন্তু তার বর্ণরঙিন জীবন প্রবাহ স্তব্ধ হয়ে গেছে ওই 1945 সালে। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে এই দুই যুগপুরুষ স্বতন্ত্র দুটি শতাব্দীতে তাদের আলোক প্রভায় উদ্ভাসিত করেছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা অবাক হয়ে দেখব যে এখানে স্বাধীনতা আন্দোলনের দুটি ধারা সমান্তরাল সরলরেখায় মতো বহমান ছিল। একদিকে মহাত্মা গান্ধী পরিচালিত অহিংসা আন্দোলনের দুর্বার স্রোত, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক বিপ্লবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মিলিত প্রয়াস। ঠিক কোন পথে ভারতের স্বাধীনতা এসেছে সেটি এক বিতর্কিত বিষয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই দুই ধারা সম্মিলিত প্রয়াসেই ভারত স্বাধীন হয়, যদিও সরকার পোষিত ইতিহাসবিদরা মহাত্মা গান্ধীর ভূমিকাকেই বড় করে দেখিয়েছেন। অজ্ঞাত কারণে তারা সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনকে অতটা গুরুত্ব দিতে চাননি। কিন্তু যদি আমরা ব্রিটিশ আধিকারিকদের গোপন নথিপত্রের উপর নজর রাখি, তাহলে দেখব তারা কিন্তু এইসব বিপ্লবীদের ধারাবাহিক আক্রমণজনিত কারণে যথেষ্ট ভীত এবং সন্তুষ্ট ছিলেন। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি পুঁতেছিল 1945 সালের নৌ বিদ্রোহ, আর তার পরিপ্রেক্ষিতে রচিত হয় আজাদ হিন্দ ফৌজ এর বীরত্ব ব্যঞ্জক সংগ্রামের মাধ্যমে। এই ঐতিহাসিক সত্যকে আমরা ভুলে যাবার চেষ্টা করি। ভারতীয় বিপ্লবীদের, বিশেষ করে অবিভক্ত বঙ্গদেশের সমগ্র সাগ্নিক অগ্নিপুরুষদের হৃদয়ের ক্যানভাসে স্বামী বিবেকানন্দের একটি তেজোদ্দীপ্ত মুখচ্ছবি সদা সর্বদা আঁকা থাকত। স্বামীজির বাণী স্মরণ করে কত বিপ্লবী রুদ্ধ কারাগারের অন্তরালে দিন কাটিয়েছেন, হাসতে হাসতে সহ্য করেছেন ব্রিটিশ শাসকদের নির্মম পৈশাচিক অত্যাচার। আন্দামানের নির্বান্ধ সেলুলার জেলে অনিদ্রিত রাত কাটিয়েছেন স্বামীজির রচনা পড়ে। নিজে বিপ্লবী না হওয়া সত্ত্বেও বিবেকানন্দ কিন্তু ভারতীয় বিপ্লব প্রচেষ্টায় চলিষ্ণু অনুঘটকের কাজ করেছেন। বিশ্ব বিপ্লবের ইতিহাসে এ এক অভূতপূর্ব ঘটনা, সে কথা আমাদের স্বীকার করতেই হবে। অনেক বিপ্লবী আমাদের ব্যক্তিগত স্মৃতিচারণের মাধ্যমে বিবেকানন্দের প্রতি অনিমেষ শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকে খোলাখুলিভাবেই স্বীকার করেছেন যে প্রথম কৈশোরের উদ্ভ্রান্ত দিনগুলিতে তিনি যদি বিবেকানন্দের দ্বার উন্মুক্ত না হতেন, তাহলে এইভাবে স্বাধীনতার যজ্ঞে নিজেকে আহুতি দিতে পারতেন না। তাদের এই স্বীকারোক্তি এবং আত্মগত আলাপচারিতার পরিপ্রেক্ষিতে বিবেকানন্দের যে রূপটি আমাদের সামনে পরিস্ফুট হয়, সেটি কিন্তু সর্বস্ব ত্যাগী গৈরিক বসনধারী সন্ন্যাসীর রূপ নয়, সেটি হলো এক আদর্শ বিপ্লবীর রূপ। যে বিপ্লবীর হাতে আগ্নেয়াস্ত্র
যে বিপ্লবীর কণ্ঠে ধ্বনিত হয় বন্দে মাতরম, যে বিপ্লবীর চোখে তারায় অবিভক্ত ভারতবর্ষের ছবি বারবার পরিস্ফুট হয়। কীভাবে বিবেকানন্দ একজন মানুষকে উদ্ভূত করলেন, প্রত্যক্ষ সংযোগ ছাড়া এত মানুষের আত্মায় জ্বেলে দিলেন দেশ মাতৃকার প্রতি অনির্বাণ আগুন শিখা। আমরা ধীরে ধীরে সেই প্রশ্নের জবাব অন্বেষণের চেষ্টা করব। তবে তার আগে আর একটি বিষয়ের উপর অনুসন্ধিৎসু আলোকপাত করা দরকার। তা হলো কোন পরিপ্রেক্ষিতে এবং কিভাবে সেদিনের কিশোর সুভাষের সঙ্গে বিবেকানন্দের রচনাবলীর পরিচয় হলো, কিভাবে ঘটে গেল এক নীরব বিস্ফোরণ, কিভাবে সদ্য কিশোরের পা রাখা সুভাষ জীবনের বাকি দিনগুলি ভারত মাতার চরণে জীবন উৎসর্গ করার কঠিন মন্ত্রে উজ্জীবিত হলেন। এই বিষয়টির অবতারণা করতে গেলে নানা অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয়, কারণ এখানে কোনো লিখিত ইতিহাস নেই। ঘটনা পরম্পরার ওপর নির্ভর করার মতো সূত্র হারিয়েছে, তাই কিছুটা অনুমান এবং কিছুটা তথ্যানুসন্ধানের ওপর ভর করে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। কোন কোন ব্যক্তিত্বের দ্বারা আকৃষ্ট হয়ে সুভাষ বিবেক আলোর সংস্পর্শে এলেন সেটি এক বিতর্কিত বিষয়। তো বন্ধুরা, পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।